গোটা পাহাড় তখন এনএলএফটি সন্ত্রাসবাদীদের দ্বারা প্রায় পুরো কবজা। এবং আপনারা জানেন সেই সময়তে এডিসি নির্বাচন হয়েছিল, রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার, কিন্তু বামফ্রন্ট সে নির্বাচনে হেরে যায়। এটা হেরে যাওয়া না, এনএলএফটির বন্দুকের সামনে এডিসির সিটগুলা কেড়ে নেওয়া হয়। বামপন্থী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করার পর বাড়িতে গিয়ে স্ত্রী পুত্রকে উঠিয়ে নিয়ে গেছে। তোমার বাবাকে, তোমার স্বামীকে বা তোমার সন্তানকে বলো নমিনেশন উইথড্র করতে, না হয় তোমার ছেলেকে খুন করে ফেলবো বা তোমাদেরকে খুন করে ফেলবো। শুধু এই নয়, বিভিন্ন জায়গায় হুলিয়া জারি করে দিয়েছে। কোনো একটা বুথে যদি সেখানে ধরুন 800, 900, 1000 ভোট আছে, সেখানে 200-র বেশি, 250-র বেশি যদি কাচি হাতুড়া তাড়াতে ভোট পড়ে, সে ভোটটা তাদের দ্বারা নির্দেশিত চিহ্নে বা প্রার্থীর পক্ষে যদি না পড়ে, তাহলে সে গ্রাম উজাড় করে দেওয়া হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, আঙ্গুল কেটে নেওয়া হবে। এরকম একটা পরিস্থিতি তৈরি করে এনএলএফটি ক্ষমতা দখল করে। এখন স্বাভাবিকভাবে আজকে 25 বছর পর এটা হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, রাজ্যের সরকার বামফ্রন্টের, স্বরাষ্ট্র দপ্তর বামফ্রন্টের, তারপরও এরকম ঘটনা হতে পারলো কেন? তো এই ঘটনাটা বুঝার জন্যই এই এনএলএফটির পেছনে কারা এবং কেন তারা এইভাবে এডিসি দখল করলো, এটা বুঝতে হবে। প্রথম বুঝতে হবে কেন হঠাৎ করে টিএনবি, তারপরে টাইগার ফোর্স, এনএলএফটিগুলি জন্ম হলো। বামফ্রন্টকে নানা ধরনের আরো চক্রান্ত করেও আড়ালে, আবডালে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে আমাদের রাজ্যের কায়েমি স্বার্থ, সেই সময় ত্রিপুরাজ্যে আমাদের প্রধান বিরোধী দল, এটা উল্লেখ করার প্রয়োজন নেই, 2000 ইংরেজিতে অন্তত সবাই তোমরা এটা জানো, বারবার লোকসভা, বিধানসভা, এডিসি, পঞ্চায়েত, ভিলেজ কমিটি এই সমস্ত চক্রান্ত করেও তাদের হারাতে পারছিল না। দেশে তখন পশ্চিমবাংলাতেও তখন সরকার ছিল, কেরালাতে 5 বছর পরে পরে সরকার আসে যায়। রাজ্যে বামফ্রন্ট কখনো 3টি, কখনো 2টি সরকার, দেশের যতগুলো রাজ্য আছে তার মধ্যে
আরও 4টি 5টি 6টি এরকম সরকার আছে, সেভাবেই সেই সরকারগুলো দেশে যে বুর্জোয়া সরকারগুলো ক্ষমতাসীন তার সাথে অর্থনৈতিক বা অন্যান্য কর্মসূচিতে পাল্লা দিয়ে একটা স্বতন্ত্র ভূমিকা পালন করতে পারছে তা তো না। কিন্তু অবশ্যই যে বামফ্রন্ট সরকার বিকল্প কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের দেশের বর্তমান ব্যবস্থাতে জনগণের যে মৌলিক চাহিদা পূরণে তার সম্পূর্ণ সমাধান দিতে না পারলেও শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সংস্কার, গণতান্ত্রিক অধিকার এবং আরো এরকম কিছু মৌলিক ক্ষেত্রেতে গড়পড়তা সাধারণ নাগরিককে ভারতবর্ষের অন্যান্য যে কোনো দল পরিচালিত সরকারের চাইতে একটা স্বতন্ত্র, অনন্য এবং বিকল্প একটা জীবনধারার ছবি তার সামনে তুলে ধরতে পারছে। কাজেই এই বামফ্রন্ট এটা আমাদের দেশের যে বুর্জোয়া তন্ত্র, বুর্জোয়া দল, তাদের অস্তিত্বের পক্ষে, তাদের বিকাশের পক্ষে এটা অন্তরায়, যে কোনোভাবে তাকে ফেলতে হবে। সেভাবেই এই উগ্রপন্থার জন্ম। এটা বুর্জোয়াদের দিক থেকে। আরেক দিক থেকে যদি দেখা যায়, আজকের দিনে দাঁড়িয়ে যদি ট্রাইবেলদের উপরে যে ধরনের নিপীড়ন, যে ধরনের অত্যাচার, যে ধরনের সাংবিধানিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা, সেটা যদি হিসাব করা যায়, তাহলে এই মুহূর্তে ত্রিপুরাজ্যের মধ্যে যে বিজেপির সরকার এবং সেই সরকারে আবার 2টা ট্রাইবেল পার্টি, ছোট হলেও তারা আছে, ত্রিপুরা মথা এবং IPFT, কিন্তু কি নগ্নভাবে এডিসিকে বঞ্চিত করা হচ্ছে। এডিসি এবং ত্রিপুরা মথা দলের সাথে এক একটা ভোট আসলে নানা চুক্তি হয়, এই চুক্তি লঙ্ঘন করা হয়। গতকালও একটা নাটক আমরা দেখেছি, এক নেতা বলছেন অমুক তারিখে আমরা উইথড্র করব, আবার আরেক নেতা বলছেন घंटाओं पार होनी नहीं, मेरा साथ कोई बात नहीं हुआ, मेरे को मालूम नहीं है, मेरे को जानकारी नहीं है। অর্থাৎ এগুলো যতই বঞ্চনা হোক, যতই অবজ্ঞা করা হোক, সেখানে তাদের মধ্যে এই বিচ্ছেদ বা বঞ্চনা এগুলি নাটক। আর সামগ্রিকভাবে ট্রাইবেলদের জন্য ব্যক্তিগতভাবে তাদের আখের বা সুযোগ সুবিধা এই দর কষাকষির মধ্যেই এই নাটকগুলো শেষ হয়। এই নাটকগুলো নতুন নতুন পর্ব তৈরি হয়, আবার সে চ্যাপ্টার ক্লোজড হয়। সত্যিকারে যদি ট্রাইবেলদের জন্য তারা এতই দরদি হয়, তাহলে এটা না হোক, এটা হোক এই কথাই বলছি না, আমি জাস্ট তর্কের খাতিরে কথাটা বলছি যে ত্রিপুরার ট্রাইবেলদের অস্ত্র ধরার, অর্থাৎ আমি রাষ্ট্র সরকার আমার কথা শুনছে না, আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য, প্রতিকার চাওয়ার জন্য, পরিবর্তনের জন্য এই সময়েতেই এই জাতীয় চরমপন্থা নেওয়ার কথা। কিন্তু
কি যারা সেই সময়েতে তৎকালীন সময়েতে বামফ্রন্ট সরকার যারা এডিসি দিয়েছে, ককবরককে স্বীকৃতি দিয়েছে, বেআইনিভাবে হস্তান্তর জমি ফেরত দিয়েছে, চাকুরি বাকুরি প্রমোশনে ট্রাইবেলদের পাওনা করায় কন্ডায় নিশ্চিত করেছে, তার বিরুদ্ধে স্লোগান স্বাধীন উত্তর পূর্বাঞ্চল, স্বাধীন ত্রিপুরা, বা আলাদা করে এডিসিকে নিয়ে নতুন রাজ্য ত্রিপুরাল্যান্ড গঠন করা তখন দিচ্ছে, এখন কিন্তু দিচ্ছে না। দিলেও এটাকে প্রেস করছে না। তাহলে পরিষ্কার বোঝা যায় সেই উগ্রপন্থার জন্ম আসলে ত্রিপুরাল্যান্ডও না, ত্রিপুরাসাও না, আলাদা রাজ্যও না, বামফ্রন্টকে ক্ষমতার থেকে হটিয়ে দেওয়া এছাড়া অন্য রাস্তা নেই। প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এটা বুর্জোয়া দলগুলোই তৈরি করা, তারাই এই উগ্রপন্থা তৈরি করেছে। তাদের প্রচ্ছন্ন মদতে এবং নানাভাবে তাদের সহযোগিতায়, এবং তারা রাজ্যের মধ্যে এই তাণ্ডব চালাতে পেরেছে। সেই সময়েতে কেন্দ্রীয় সরকার যারা ছিলেন তাদের রাজ্যের পাশে দাঁড়ানো, রাজ্যের জনগণের নিরাপত্তার জন্য দাঁড়ানোর জন্য যেভাবে ভূমিকা নেওয়া উচিত ছিল না করার জন্য, তার বিরুদ্ধেই উগ্রপন্থার বিরুদ্ধে যখন ত্রিপুরাজ্যের মধ্যে সংখ্যাগুরু অংশের মধ্যে এরকম শক্তি তৈরি হয়, ইউবিএলএফ এর পুরা নাম হলো ইউনাইটেড বেঙ্গলি লিবারেশন ফ্রন্ট, কোথাও কোথাও আরো নানা নামে তৈরি হয়েছিল। তপন চক্রবর্তীরা, অর্থাৎ সেদিনকার ডিওয়াইএফআই, সেদিনকার সিপিআইএম, বামফ্রন্ট এক সুরে পাহাড় এলাকায় ট্রাইবেলরা এই AK-47 সামনে দাঁড়িয়ে বলেছে যে আমাদের আজকে অভাব অনটন, এই দারিদ্রের শত্রু বাঙালি না, আমাদের আজকের এই দুর্দশার কারণ আমার দেশের ব্যবস্থা, এবং সেই ব্যবস্থা শুরু থেকে যারা ছিলেন তারাও দায়ী, এবং আজকে যারা দিল্লিতে আছেন তারাও সমান দায়ী। ঠিক তেমনি সংখ্যাগুরুর মধ্যেই দাঁড়িয়ে ডিওয়াইএফআই, এসএফআই তারাও বলেছেন না, হ্যাঁ আমাদের শত্রু সন্ত্রাসবাদ, এলএফটি, টাইগার ফোর্স, কিন্তু আমাদের শত্রু সমস্ত ট্রাইবেল না। সমতল এবং পাহাড়ে এই দুই অপশক্তি, তাদের চক্রান্তে এ রাজ্যে যে রক্তক্ষয় হচ্ছে, এই রাজ্যে নিরীহ মানুষের জীবন যাচ্ছে, সম্পত্তির হানি হচ্ছে, কার? এটা সাধারণ মানুষের। সে সাধারণ মানুষ ট্রাইবেলও, বাঙালিও, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সকলের। কাজেই পাহাড়ে গণমুক্তি পরিষদ, টিওআইএফ যারা করতেন, বামপন্থী ফ্রন্ট সরকার থাকাকালীন সময়েতেও শত শত ট্রাইবেল লিডার বাড়িঘরে যেতে পারেনি, বাড়ি থেকে উচ্ছেদ হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, জায়গা সম্পত্তি চাষবাস করতে পারেনি। যে সেই 1948 ইংরাজিতে গণমুক্তি পরিষদ তৈরি হওয়ার পর, যদিও সেরকম খাতাপত্র লিখে এরকম রাখতে পারেন যে আমাদের দুর্বলতা, কিন্তু আমাদের আনুমানিক হিসাব 2.5 সহস্রাধিক এই গণমুক্তি পরিষদ, টিওআইএফ নেতা কর্মী খুন হয়েছেন। ট্রাইবেল
তথাকথিত তিপ্রাসা যারা থানসার কথা বলে তাদের হাতে, আর সমতলের এই উগ্রবাদের কাছে। ঠিক তেমনি সমতলের মধ্যেও এই সংখ্যাগুরুর মধ্যে ওই পাহাড়ে সন্ত্রাসবাদীদের মতো এরকম সন্ত্রাসের মধ্য দিয়ে যারা কায়েমি স্বার্থকে রক্ষা করা, বামফ্রন্টকে হটিয়ে দেওয়া চক্রান্ত করেছে, তাদের হাতেও শুধু তপন চক্রবর্তী না, তপন চক্রবর্তী সহ এরকম আরো কয়েকশো সাধারণ মানুষ, আমাদের নেতাকর্মী খুন হয়েছে। তো তখনকার সময়েতে আমাদের কায়েমি স্বার্থের তার চরিত্র, তার ভূমিকা, তার অ্যাকশন একরকম। আজকে সেই কায়েমি স্বার্থের চরিত্র, তার চেহারা, তার ভূমিকা আরেক রকম। আজকে কারা? আজকে সেই জায়গাতে আরএসএস, বিজেপি। তোমাদের সংগঠন ডিওএফআই যুবদের, এই ডিওএফআই স্লোগান তুলেছে। সে স্লোগান আজও ডিওএফআই তাদের কাছে সবচেয়ে বড় আইকনিক স্লোগান, সমাজতন্ত্রই ভবিষ্যৎ, ভবিষ্যৎ আমাদের। কেন কথাটা বলা হয়? এই মুহূর্তে আমরা যদি একেবারে খুব সংক্ষেপ করে সারা পৃথিবীকে যদি একটু আমরা এই ধনতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সমাজ ব্যবস্থা যে পন্থায় চলছে তার ভালো খারাপটা যদি একটু অতি সংক্ষেপে যদি মূল্যায়ন করি, আমরা কি দেখি? একটা সময় 90 দশক অবধি, তার আগে অবধি আমাদের দেশে সমাজতন্ত্র হয়নি। কমিউনিস্ট পার্টির বয়স 100 বছর উপরে হলেও কিন্তু যুব সমাজের মধ্যে কমিউনিজম সম্পর্কে, সোশ্যালিজম সম্পর্কে একটা আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রী বা অন্যরাও তিনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কোন পরিবার থেকে এসেছেন তা নির্বিশেষে একটা আকর্ষণ ছিল কমিউনিজম, বামপন্থা, যে না যা চলছে তার মধ্য দিয়ে আমাদের দেশকে সত্যিকারের সমৃদ্ধির শীর্ষস্থানে পৌঁছাতে গেলে পরে এই ব্যবস্থায় হবে না। যদিও সংগঠিত সেরকমভাবে আন্দোলন সব সময়তে সমানভাবে করা যায়নি, সাধারণভাবে এই আকাঙ্ক্ষা থাকলেও সে আকাঙ্ক্ষার পরিণতি সেরকমভাবে দেওয়া যায়নি। না হলে তো আজকে আমাদের দেশ অন্যরকম একটা দেশ হয়ে যেত। এটা সারা পৃথিবীর ক্ষেত্রেতে সেই জায়গাতেই 90 দশকে একটা আঘাত হানল। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েতের পতন হল। স্বাভাবিকভাবেই ধনতান্ত্রিক শিবিরের সমস্ত পণ্ডিত এবং তার পেছনে যারা সুবিধাভোগী তারা উৎফুল্ল। তারা ঘোষণা করল সমাজতন্ত্রের ভবিষ্যৎ মানে এটা মৃত্যু। কিন্তু আজকের দিনে যদি আমরা দেখি তার চেহারা কি,
আমেরিকাকে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতির দেশ, সব দিক থেকে পৃথিবীর এগিয়ে, কিন্তু সেই আমেরিকা তার অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যে ইউক্রেন যুদ্ধ, গাজার উপরে আক্রমণ, এমনকি 22শে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসবাদীদের যে হত্যাকাণ্ডের ঘটনা হলো, এই ক্ষেত্রেতেও অন্যায়ভাবে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ের উপরে নাক গলিয়ে আমাদের দেশের সরকার অর্থাৎ বিজেপি সরকার তার উপরে নানা ধরনের অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। সেখান থেকে নির্দেশ দিয়ে দিচ্ছে যুদ্ধ থামাও। আমাদের দেশের সরকার 56 ইঞ্চি ছাতিওয়ালা প্রধানমন্ত্রী, তিনি প্রায় 1.5 মাস পেরিয়ে গেলেও যে আমেরিকা কেন ভারত পাকিস্তানের মধ্যে এই কনফ্লিক্ট, এই জায়গাতে উপর থেকে মাতব্বরি করল, কেন ভারত তার মুখ্যম জবাব দিতে পারল না? 1.5 মাস পরে মাত্র গত 17 জুন কানাডায় গিয়েছিল, বহু ভিক্ষা করে কোনো রকম একটা আমন্ত্রণপত্র ম্যানেজ করে। সেখানে বলেছে যে না 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 না, ভারত পাকিস্তানের মধ্যে আমাদের যুদ্ধবিরতি, দুই দেশের আলোচনা, এখানে আমেরিকার কোনো হাত নেই। কিন্তু এই কথা বলার সাহস হয়নি। কে আমেরিকা আমাদের এই দ্বিপাক্ষিক বিষয়ে নাক গলাবে কেন? কারণ আমেরিকা যেমন অর্থনৈতিক ক্ষেত্রেতে আজকে মানে নানাভাবে বিচলিত, তার ব্যবসা ডুবছে, তার অর্থনীতি বেসামাল, তাদের দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারছে না। সর্বশেষ গত পরশুদিন দেখেছেন আপনারা হয়তোবা, একটা বিল পাস করেছে আমেরিকান সেনেট, ওয়ান বিগ বিউটিফুল বিল, OBBB। এই ওয়ান বিগ বিউটিফুল বিলের তার উদ্দেশ্যটা কি? আমেরিকার প্রায় 1/4 পরিবারের তাদের স্বাস্থ্য খাতে ফেডারেল বাজেট থেকে তারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেত, এগুলো ছাঁটাই। আমাদের ভারতীয় টাকায় প্রায় 26 লক্ষ কোটি টাকার জনগণের যে পেয়ে আসতো, এগুলো ছাঁটাই হচ্ছে। তার উপর এরপরে এই বিলে অন্তর্গত হলো যে পার্লামেন্ট থেকে পাস করিয়ে নিচ্ছে যে আমেরিকাতে বিদেশি সমস্ত যারা মাইগ্রেন্ট লেবাররা আছে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য অন্যায়ভাবে এই যে ভারতবর্ষের কিছু লোককে পাঠিয়েছে কদিন আগে, সেভাবে সেখানেও বিলিয়নস অফ ডলার। শুধু এখানে শেষ না, সেখানে আমেরিকার অর্থনীতি মানে সারা পৃথিবী থেকে সমস্ত মেধাগুলো, সিলিকন ভ্যালি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, এমনকি নাসা অবধি, তার বড় বড় যারা সিইও বা বিজ্ঞানী, ম্যানেজার, সব বিদেশি, এবং এর মধ্যে একটা ভালো অংশ হলো ভারতীয়। আমাদের ভারতের বাৎসরিক যে রেমিটেন্স, বিদেশ থেকে যে টাকা আসে, তার 27.7% শুধু আমেরিকা থেকে আসে। এবং এই বিলের মধ্যে OBB যে বিল করলো, সে বিলের মধ্যে সেখানে ট্যাক্স বসিয়েছে। সে ট্যাক্সের কারণে
বছরে প্রায় 17 লক্ষ কোটি টাকা কম আসবে আমাদের দেশে। অর্থাৎ একদিকে শুধু আমেরিকান জনগণের উপরে তার উপরে বোঝা বসানো না, আরেক দিক থেকে তৃতীয় বিশ্বের দেশ যাদের মেধা, রক্ত, ঘাম ইত্যাদির মাধ্যমে এদের দেশের অর্থনীতি স্ফীত হয়েছে, এগুলোর উপরও সেখানে ভাগ বসাচ্ছে। তো আমেরিকার যদি এরকম অবস্থা হয়, অন্য বুর্জোয়া দেশগুলো, অন্য সাম্রাজ্যবাদী দেশগুলো, এদের অবস্থা কি হবে বলার অপেক্ষা রাখে না। সেই জায়গাতে আমাদের দেশ কি বলছে? গত 2014 সাল থেকে ভারতবর্ষে স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের অস্তিত্ব নাই। পরিসংখ্যান দপ্তর বলে একটা দপ্তর ছিল ভারতবর্ষে, এটা তামাদি করে দিয়েছে। নতুন রিক্রুটমেন্ট নেই, আর সেখানে যারা চাকরি বাকরি করতেন ওই দপ্তরে বড় বড় পণ্ডিত, এবং পৃথিবীতে এই ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের একটা সুনাম আছে যে ভারতীয় পদ্ধতিতে ভারতীয় এই সংস্থা যেভাবে এই দেশের অর্থ, সামাজিক, মানুষের জীবন মানের তার বিশ্লেষণ করে সরকারকে তার কর্মসূচি রূপায়নে, পরিকল্পনা রূপায়নে সাহায্য করে, এটা ওয়ান অফ দি মোস্ট সাইন্টিফিক এবং ওয়ান অফ দি মোস্ট এডিয়ার্ট এই হিসাবে চিহ্নিত ছিল। কিন্তু নরেন্দ্র মোদী এসে এই দপ্তরটাকেই দরজা তালা দিয়ে দিয়েছে যে না, এই তথ্য বলা যাবে না। দেশে এত শতাংশ লোক দারিদ্র্য সীমার নিচে, এত শতাংশ লোক নিরক্ষর, এত শতাংশ লোক এই রাতের বেলা না খেয়ে ঘুমায়, এত শতাংশ লোকের পরিধেয় কাপড় নেই, এগুলি বলা যাবে না। এগুলি শুধু প্রধানমন্ত্রী তিনি তার কিছু লোক সাপ্লাই করবে, আর তিনি মন কি বাতে এগুলি বলে দেবেন, এটা বিশ্বাস করতে হবে। দিল কি বাত যাই হোক, এগুলো সব মিথ্যা। আর মন কি ইয়াতে মানে মন কি বাত অর্থাৎ মোদি যা বলবে এটা বিশ্বাস করতে হবে। কি বলছে? ভারতের ইকোনমি, ভারতের অর্থনীতি জাপানকে ছাড়িয়ে 4র্থ স্থানে এসে দাঁড়িয়েছে। আজ থেকে 4-5 দিন আগে ত্রিনিদাদে গিয়ে বলছেন আর কয়েক বছরের মধ্যে আমরা 3 নম্বর অর্থনীতিতে গিয়ে পড়ছি। এখন ইন্টারনেটের যুগ, এখানে বসেও স্মার্টফোনে এই মুহূর্তে জাপানের কোনো রেল স্টেশন আর ভারতবর্ষের কোনো রেল স্টেশন তার জীবন্ত ছবি কেউ যদি চায় গুগলে ইয়ে করে এটা দেখার জন্য, সঙ্গে সঙ্গে গুগল সে ছবি সাপ্লাই করবে। কি ছবি আসবে? জাপানের কোনো রেল স্টেশন না, জাপানের কোনো গাড়ি স্টেশন হলেও 100 জন প্যাসেঞ্জার যদি বের হয়, পোশাকে, আশাকে, তার সাথে যে ব্যাগ ইত্যাদি, ভালো ভালো সুটকেস এবং চেহারায় সেরকম পরিশীলিত সেরকম একটা ইয়ে দেখা যাবে। আর ভারতের কোনো স্টেশন থেকে যদি বের হয় দেখা যাবে 100 জন প্যাসেঞ্জারের মধ্যে 70 জন প্যাসেঞ্জারের হাতে কি পুটলি, এটা ভালো ব্যাগও নাই। মানে অর্থনৈতিক চিত্র কোন দেশের কিরকম, মানুষের স্বচ্ছন্দ কিরকম, এটাও একটা তুলনার জন্য যথেষ্ট। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে আমরা 4র্থ ইকোনমি। কদিন আগে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সভা গেছে, সেই সভাতে নীতি আয়োগের যে এই দাবি, সেই সুবাদে আমাদের দেশের একজন পতিতদশা অর্থনীতিবিদ
প্রভাত পট্টনায়ক, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির এমেরিটাস প্রফেসর, আমরা তার কাছ থেকে চেয়েছি যে এই যে দাবি করছে বাস্তবের সাথে তার তুলনা কি। তিনি আমাদেরকে নোট পাঠিয়েছেন। সে নোট কি? যে জাপানের জিডিপির অনুযায়ী সে দেশের পার ক্যাপিটা ইনকাম, একটা ফ্যামিলি তার পার ক্যাপিটা ইনকাম প্রায় মার্কিন ডলারে $32,000, আর ভারতীয় কোনো পরিবার তার পার ক্যাপিটা ইনকাম মাত্র $2,880। কোথায় 32,000, কোথায় 2,880? হ্যাঁ, হয়তো বলবেন 2,880-কে যদি এখন ডলারের সাথে টাকার ইয়ে করলে পরে প্রায় 83 থেকে 85 টাকা, একেবারে কমতো না। কিন্তু জিডিপি যাই হোক, সেই শেয়ারের অর্থাৎ দেশের পুরো যে আয়ের তার গড় করে তার সবটা কি আমি আপনি ভোগ করতে পারি না। এটা এই দেশের হাইওয়ে, রেলওয়ে, এয়ারপোর্ট, সিপোর্ট, আমার দেশের সমস্ত সবটা মিলিয়ে অর্থনীতি। তাহলে সেই হিসাব করলে পরে কোথায় জাপান, কোথায় ভারত? আর সেই সমস্ত সম্পত্তির তার শেয়ারের যে সিংহভাগ কাদের? ভারতবর্ষের মাত্র 10% মানুষের হাতে। আরো যদি নির্ভয় বলা যায়, কয়েকটা পরিবারের হাতে, আদানি আম্বানির হাতে প্রায় সবকিছু চলে যাচ্ছে। তো স্বাভাবিক সে দেশের যুবারা, সে দেশের সাধারণ মানুষ, তাদের জীবনযাত্রা কি হবে? যার বিরুদ্ধে আগামী 9 তারিখে বন্ধ। এই 9 তারিখের বন্ধ তো মোদি পদত্যাগ করতে হবে এই স্লোগান তোলা হয়নি। সতেরো দফা দাবিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তার পদ থেকে অপসারণ করতে হবে দাবি তোলা হয়নি। কি তোলা হয়েছে? তুমি আমাদের দেশে কর্মসংস্থানের বাজারটাকে সম্প্রসারিত করার জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ আরো বাড়াও। রাষ্ট্রীয় বিনিয়োগ যদি বাড়ে, নতুন নতুন উদ্যোগ তৈরি হবে, আর সে উদ্যোগ তৈরি হলে সে উদ্যোগে হাজার হাজার যুবক যুবতী কাজ পাবে। কিন্তু সেই জায়গাতেও সরকার কি করছে? এমন কতগুলো স্কিম তৈরি করেছে, আমাদের দেশের এই যে 10% পরিবার যাদের হাতে কিছু পুঁজি আছে, তাদেরকে আরো পুঁজিপতি করার জন্য যে এমপ্লয়মেন্ট রিলেটেড ইনসেন্টিভস, কোন একটা কোম্পানিকে তাদের পছন্দ অনুসারে তারা কোটি কোটি টাকা সাবসিডি দেবে, ঋণও মকুব করে দেবে। শর্ত হলো তারা সেই কোম্পানি তৈরি করার পর কয়েকশো বা কয়েক হাজার যুবককে তারা নিয়োগ করবে। কিন্তু এই নিয়োগ হয়তো 1 বছরের জন্য ইয়ে করবে। এই 1 বছরের পর সে যুবক, সে যুবতী কোথায় যাবে তার জন্য কোনো ধরনের শর্ত সেখানে নেই। কিন্তু এই মালিক জনগণের ট্যাক্স থেকে তোলা এই অর্থ থেকে সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক সেখানে হয়ে যাবে। আর সরকারি ক্ষেত্রে সে বিনিয়োগ করবে না, সবটাই প্রাইভেট উদ্যোগে। আর সে উদ্যোগে যে নিয়োগ হবে তার বেশিরভাগ হলো আউটসোর্সিং করা। আউটসোর্সিং মানে
ইতিমধ্যে ত্রিপুরাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করছি প্রায় সমস্ত জায়গাতে আউটসোর্সিং চলে এসছে। এই গত পরশুদিনও আমার কাছে কয়েকটা ছেলে মেয়ে এসছে, শিক্ষা দপ্তরে তারা ভোকেশনাল ট্রেনিং করায়। তোমরা কতজন আছো আমি জিজ্ঞেস করলাম, জানি না এখানে কেউ আছে কিনা এরকম। এই মুহূর্তে আমরা প্রায় 1000 খানেক আছি। কে করায়? সিকিমের কোন একটা কোম্পানি বটতলায় নাকি কোন জায়গাতে একটা অফিস করেছে, অফিস খুলেছে। এরা হলো এমপ্লয়ার, মানে আউটসোর্সিং তাদের মাধ্যমে করায়। শিক্ষা দপ্তরের কাছে গেলে আমাদের তো রিনিউয়াল হচ্ছে না, এক্সটেন্ড করছে না। শিক্ষা দপ্তর অফিসাররা তারা জবাব দেয়, তোমাদের তো আমরা নিয়োগ করিনি, তোমাদের নিয়োগ করেছে হলো সিকিমের কোম্পানিটা। তোমরা কত টাকা বেতন পাও? আমি জিজ্ঞেস করলাম। একটা তারা মাস্টার ডিগ্রি হোল্ডার, কেউ কেউ পিএইচডিও আছে, কেউ কেউ এমটেকও আছে। বলছে 15,000 থেকে 20,000 টাকা আমরা পাই। একটা এমটেক ছেলে বা মেয়ে আর ওর পিএইচডিও আছে, 15,000 থেকে 20,000, তাও মাসের প্রথম দিকে বেতন পায় না। এবং এই কদিনের মধ্যে নাকি তাদের মেয়াদ শেষ, এরপরে কি হবে কোনো নিশ্চয়তা নেই। আউটসোর্স করা। আমি বললাম, তোমরা প্রায় যদি এত লোক থেকে থাকো 1000 খানেকের মতো, কেন তোমরা ঐক্যবদ্ধ হচ্ছ না? দরকার নাই ইনকিলাব জিন্দাবাদ বলার জন্য বা বন্দে মাতরম বলার জন্য বা যা খুশি বলো, কেন তোমরা একটা প্ল্যাটফর্ম করো না? ইউনিয়ন বললে তো আবার বলবে কমিউনিস্ট পার্টির সংস্রবে চলে এসছ। বলছে এমনভাবেই আমাদের শর্ত করা, আমরা এরকম কোন ধরনের আমাদের চাকরি সম্পর্কিত কোন প্ল্যাটফর্ম, কোন আলোচনা করতে পারবো না, এটা খবর পেলেই ছাঁটাই। আজকে ত্রিপুরাজ্যের মধ্যে বিদ্যুৎ থেকে শুরু করে প্রায় সমস্ত দপ্তরে এই আউটসোর্সিং পদ্ধতি সেখানে নিয়ে আসছে। অর্থাৎ সরকারের কোনো দায় নেই। তরতাজা যুবক, বয়স যখন কম, ছুটতে পারবে, গায়ে গতরে খাটতে পারবে, গাধার মতো খাটাবে, সমস্ত কিছু নিংড়ে নিয়ে একটা সময়ে যখন সে অকিজু হয়ে পড়বে, বাড়ি চলে যাও। ইউজ অ্যান্ড থ্রো। আজকে সারা দেশে, আমাদের দেশের সরকার সে জায়গায় নিয়ে যাচ্ছে। এটা শুধু ত্রিপুরা না, বা শুধু ইলেকট্রিসিটি সেক্টর না, সমস্ত সেক্টর, এমনকি প্রতিরক্ষা সেক্টরেও অগ্নিবীর সেখানে ট্রেনিং ইত্যাদি সবটাই রেগুলার আর্মি যেরকম ভাবে ট্রেনিং দেয় প্রায় সমান, কিন্তু 2 বছর ট্রেনিং এর পর চাকরি আরো 2 বছর, 4 বছর বাদে 75% ছাঁটাই করে শুধু 25%কে রেগুলার করবে। আমি একটা ডিবেট দেখছিলাম কদিন আগে পেহেলগামের ঘটনার পর। এই ডিবেটে একজন জেনারেল আলোচনা করছে, রিটায়ার্ড জেনারেল, যে আমাদের ভারতবর্ষের এরকম বহু অগ্নিবীর ভারতবর্ষের জনগণের ট্যাক্সের টাকায় আর্মির ট্রেনিং দিয়ে, বিশেষ করে গোর্খারা, নেপালিরা, নেপাল থেকে আসে, বহু বছর আগে থেকেই একটা চুক্তি আছে আমাদের, নেপালের যুবকরা আমাদের দেশের আর্মিতে ঢুকতে পারে। বলছে ভারতের ট্রেনিং নিয়ে এরা এখন চীনে চলে যাচ্ছে, চীনের সেনাবাহিনীতে জয়েন করছে বা অন্য দেশে নিয়ে যাচ্ছে।
তো এরকমভাবে অর্থনীতি করার মধ্য দিয়ে আজকে দেশের যুব সমাজকে শেষ করছে। স্বপ্ন দেখাচ্ছে বিকশিত ভারত, অমৃতকাল। হ্যাঁ, স্বপ্ন দেখার মতো আমাদের সেই দেশের সে শক্তি আছে। কারণ ভারতবর্ষের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, জনসংখ্যাগতভাবে আমাদের ভারতবর্ষ, আমরা যে অবস্থার মধ্যে আমরা আছি, পৃথিবীর কোনো দেশেই তা নাই। পৃথিবীর এখন 1 নম্বর জনসংখ্যার দেশ, তার 2/3 64% তার বয়স 40-এর নিচে। এমনকি ভোটের ক্ষেত্রেতেও আমাদের দেশে প্রায় 100 কোটি ভোটার, 100 কোটি ভোটারের প্রায় 70 কোটির বয়স হলো 40 বছরের নিচে। অর্থাৎ এই 70 কোটি যুবা দেশের সরকার নির্বাচন করে। তো সেদিক থেকে চিন্তা ভাবনা করলে এই দেশটা যুবাদের দেশ, এই দেশটা যুবাদের দ্বারা নির্বাচিত সরকার, এই দেশটা যে প্রতি 5 বছর অন্তর, পৃথিবীর এরকম বহু দেশ আছে তার টোটাল জনসংখ্যাও তত না, প্রতি 5 বছর অন্তর যে আমাদের লোকসভার ভোট হয়, 18 বছরে উন্নীত হয়ে ভোটাধিকার অর্জন করে 5 কোটি, 6 কোটি, 7 কোটি। পৃথিবীর বহু দেশে এত জনসংখ্যা নেই। কাজে সেই দেশ নরেন্দ্র মোদী, বিজেপি যে বিশ্বগুরু কথা বলে, সে বিশ্বগুরু তো হয়নি, কিন্তু বিশ্বগুরু হবার জন্য সমস্ত উপাদান সেখানে আছে, কিন্তু সেই উপাদানকে নস্যাৎ করে দিচ্ছে। ভালো শিক্ষার ব্যবস্থা নেই, ট্রেনিংয়ের ব্যবস্থা নেই, প্লেসমেন্টের ব্যবস্থা নেই, কিন্তু সেই যুবাদের 2000 ইংরেজিতে তপন চক্রবর্তীর মতো তরতাজা যুবকদেরকে খুন করার জন্য একদিকে ইউবিএলএফ আর একদিকে এলএফটির মতো সংগঠন তৈরি করে পরস্পর মধ্যে লাগিয়ে দিয়ে ধর্ম বিভাজন। এবং সর্বশেষ পেহেলগামের ক্ষেত্রেতেও আমরা তাই প্রত্যক্ষ করেছি। পেহেলগামে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের যতগুলো আক্রমণ, কোনো আক্রমণে ধর্ম জিজ্ঞেস করে করে খুন করা হয়নি। প্রাথমিক অবস্থায় আমাদের ডিওয়াইফের ছেলেরাও অনেক উত্তেজিত হয়েছে, হ্যাঁ এটা কেমন তারা ধর্ম জিজ্ঞেস করে করে খুন করেছে। কেউ যদি বলে হ্যাঁ আমি হয়তোবা বলেও থাকতে পারে আমি হিন্দু না, তখন তাকে বলেছে কলমা পড়ো। কলমা মানে ইসলামদের উপাসনার এক ধরনের পদ্ধতি। এখানে যদি কেউ থেকে থাকেন আপনারা এগুলো জানেন, পড়তে পারেনি তাকে শুট করো। এই ঘটনা অকস্মাৎভাবে আমাদেরকে হয়তো অনেকে উত্তেজিত করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভারতবর্ষকে ধর্মের নামে 2 ভাগ করো। 26 জন লোক খুন হয়েছে ঠিক, কিন্তু এই খুনের মধ্য দিয়ে এই দেশের কোটি কোটি মানুষকে বিভাজিত করে দাও। কিন্তু আশ্চর্যের এই ভারতবর্ষ শুধু সেই সেলুকাসেই বলেছে তা নয়, যে আজকেও সেটা বর্তমান ভারতবর্ষে ভারত বিভাজিত হয়নি। 22 এপ্রিল ঘটনার পর 23 এপ্রিল গোটা কাশ্মীর উপত্যকা রাস্তায় নেমেছে, যেটা কাশ্মীরে অভূতপূর্ব। অতীতে কাশ্মীরে এমন ঘটনা হয়েছে, ভারতের সেনা মারা গেছে, ভারতীয় লোক মারা গেছে, কাশ্মীরে কোথাও কোথাও বৃষ্টি বিতরণ হয়েছে,
বিজয় উল্লাস হয়েছে। কিন্তু এবার পেহেলগামের ঘটনার পর ধর্ম জিজ্ঞেস করে করে উল্টু গোটা কাশ্মীর ভ্যালিতে মুসলমানরা রাস্তায় নেমেছে সন্ত্রাসবাদ নিপাত যা। গোটা ভারতবর্ষ প্রধানমন্ত্রীর পক্ষে দাঁড়িয়েছে সন্ত্রাসবাদ দমন করার জন্য। তুমি যে পদক্ষেপ গ্রহণ করার করো, আমরা আছি। কিন্তু আমরা কি দেখলাম? প্রধানমন্ত্রী তিনি সর্বদলীয় সভাতে উপস্থিত থাকেন না, প্রথমবারও না, দ্বিতীয়বারও না। তিনি সর্বদলীয় মিটিং এড়িয়ে নির্বাচনী মিটিং করেন। তারপরে মে মাসে অপারেশন সিন্দুর করার পর ভারতীয় সেনাবাহিনীর যদি জয় হয়, এটা আমাদের সকলের জয়। যদি গোটা ভারতবর্ষীকে ঐক্যবদ্ধ করার জন্য তোমার যদি সেই উদ্দেশ্য হয়, তুমি সরকারিভাবে ডাকো, সব ক্লাবকে ডাকো, সব সংগঠনকে ডাকো, সব যুবককে ডাকো। ভারতীয় সেনাবাহিনীর তার দক্ষতা, তার ক্ষিপ্রতা, এটাকে আরো উৎসাহিত করার জন্য রাস্তায় নামবো। যে না, সেখানে বাছাই করা জাতীয় পতাকা হাতে থাকলেও সংগঠক কারা, স্লোগান কি, সে স্লোগান থেকে বক্তব্য কি, কিভাবে এটা বিভাজনের একটা রাস্তা তৈরি করা। তো এই কারণেই তার অর্থনৈতিক কর্মসূচি, তার শিক্ষা কর্মসূচি এবং গোটা দেশকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে গিয়ে এই যুব সমাজকে তার শক্তি কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধ করার, সত্যি সত্যি বিশ্বগুরু স্থান নিয়ে যাওয়ার, জগৎ সবার শ্রেষ্ঠ আসনে, তা না করে উগ্রবাদীরা ধর্মের নামে ভাগ করতে চেয়েছে। আর আরএসএস বিজেপিও শুনতে একটু হয়তো লাগে, তারাও একই কায়দায় ভাগ করো। তাহলে উগ্রবাদীরা তাদের মধ্যে ফারাকটা কি? এটাই আজকে আমাদের সামনে চ্যালেঞ্জ, দেশের যুবদের সামনে চ্যালেঞ্জ। কিন্তু সব যুব সংগঠন সেভাবে ভাবে না। ডিওয়াইএফআই সেখান থেকে স্বতন্ত্র। ত্রিপুরার ডিওয়াইএফআই সেই জায়গায় এই রাজ্যের মধ্যে গত 7.5 বছর ধরে আমাদের গণতন্ত্রের উপর যে আক্রমণ, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর আক্রমণ, তার শিকার আমরা। সারা ত্রিপুরা যাচ্ছে রক্তাক্ত। কিন্তু কি বলছে তারা? সুশাসন ত্রিপুরার জন্য কি অন্য মাত্রায় চলে গেছে। প্রতিদিন পত্রিকার হেডলাইন, ত্রিপুরা শিক্ষা হাব হয়ে যাচ্ছে, ত্রিপুরা স্বাস্থ্য হাব হয়ে যাচ্ছে, ত্রিপুরা সম্প্রীতির হাব হয়ে যাচ্ছে, ত্রিপুরা অন্য মার্গে চলে যাচ্ছে যশস্বী প্রধানমন্ত্রীর তার আশীর্বাদে। কিন্তু আসলে কি হচ্ছে? ত্রিপুরা অপরাধের হাব, ত্রিপুরা ড্রাগের হাব, ত্রিপুরা নারী নির্যাতনের হাব, ত্রিপুরা গণতন্ত্র হত্যার হাব হয়ে যাচ্ছে। আর এটা হওয়া মানেটা কি? আজকের যে যুব সমাজ বা অনাগত যুব সমাজ, রাজ্যটা যদি এরকম ভাবে দিশাহারা হয়ে চলে যায়, একদল লুটেরা, একদল সমাজ বিরোধীদের হাতে যদি থানা কন্ট্রোলড হয়, অফিস কন্ট্রোলড হয়, পঞ্চায়েত কন্ট্রোলড হয়, কি হবে? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত সবাই, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুবক, এবং আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে
অনাগত যুবক, অর্থাৎ আজকে যারা শিশু কিশোর, তারা এমন একটা ত্রিপুরা তৈরি হবে তাদের সামনে, অন্ধকারে তবুও আলো জ্বেলে চলা যায়, কিন্তু এমন অন্ধকার হবে আলো জ্বালিয়েও সেখানে কিছুই দেখা যাবে না। এই জায়গায় নিয়ে যাচ্ছে আজকে বিজেপি আরএসএস। তো এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কে করবে? ডিওয়াইএফআই, হ্যাঁ, অন্যরাও। কিন্তু বলতে পারেন তারা তো আমরা কিছু করতে গেলে আক্রমণ করে, আমাদেরকে নানা রকম ভাবে ইন্টিমিডেট করে, অর্থাৎ আমাদের প্রাপ্য সুযোগ সুবিধাগুলো হরণ করে। কি করে করব? আমি আপনাদেরকে বলবো, আপনারা যে যে অঞ্চল থেকে এসেছেন, যে যে এলাকা থেকে এসেছেন, যে যে বুথ থেকে এসেছেন, একটু দেখুন মাইনুটলি হাউ মেনি পিপল দেয়ার, কতজন লোক এলাকা এলাকায় দেখুন। আমতলী, প্রতাপগড় বা এইদিকে বর্ডারের দিকে বা বাদারঘাট, হাপানিয়া, আলাদা করে দেখুন এক একটা করলে পরে কজন লোক। হ্যাঁ, একটা সময় বেশি ছিল, কেননা একটা মোহ তৈরি হয়েছিল এদের সরকার আসবে, মিসকল দিলে চাকরি পাবে, কেন্দ্র রাজ্য একই দলের সরকার, টাকার কোনো অভাব হবে না, আমরা বিশ্বাসও করেছিল। যুবকরা কেন, একেবারে ম্যাচিউরড কর্মচারী তারাই বিশ্বাস করেছে, যারা বামপন্থী আন্দোলন থেকে ডিওয়াইএফআই এসএফআই করে চাকরি পেয়ে ক্লার্ক থেকে, এলডি ক্লার্ক থেকে হেড ক্লার্ক হয়েছে। এত অভিজ্ঞতা, এরাও ভেবেছে না বিজেপি সরকার আসলে পরে এক কলমের খুচাতে 7 পে কমিশন হলে পরে 2.5 গুণ বেতন বাড়বে, 6 বছরের এরিয়ার পাবে। তাহলে একজন যুবকের পক্ষে যদি তারা সাময়িকের জন্য যদি ভ্রষ্ট হয়, মিসগাইডেড হয়, নাথিং রং। হয়েছে কি? হয়নি। তো একটা সময়েতে এই বাইক বাহিনীর সংখ্যা লম্বা হয়েছিল, আজকে সেই বাইক বাহিনীর সংখ্যা তত লম্বা না। কিন্তু কারা? এই যে গত জুলাইয়ে আপনাদের ডুকলি ব্লকে নমিনেশন দেওয়ার জন্য আমরা যখন এগুলাম পার্টি অফিস থেকে, হাপানিয়া বাজারের উপরে যারা আমাদেরকে আটকালো, কারা? এটা কি একেবারে উঠতি ছেলে, তরতাজা যুবক বহু? হাপানিয়ার মধ্যে ওএনজিসি কে কেন্দ্র করে বা আরো কিছু অফিসকে কেন্দ্র করে যারা নেগোসিয়েশনের সাথে যুক্ত, সেখানকার কিছু এরকম টাকাওয়ালা, এদের যারা শিষ্য, এরা এই কজনই। হয়তো পিছিয়ে কিছু লোক আছে, কিন্তু সামনে তারা, কেননা এই রাজত্ব থাকলে পরে এদের সে ইনকাম আছে। একেবারে হাজার হাজার লোক চলে আসছে বা চলে আসবে তা নয়, কিন্তু আপনি একটা পরিস্থিতি তৈরি করে যদি তাদের মধ্যে গিয়ে ঢুকতে পারেন, আপনি যে কাজটা করছেন, আপনি মাথা ফাটাচ্ছেন নিরীহ লোকদের। বলুন তো, যে আপনার সংসারে সেরকম ভাবে স্থায়ী, নিরাপদ বা পার্মানেন্ট সেরকম কিছু হয়েছে কিনা? হয়নি তো। আপনাকে হয়তো মাসে 10,000 20,000 টাকা আপনাদের নেতা নেত্রীরা দিয়ে সাহায্য করে, কিন্তু তারপর এই রাজত্ব যদি না থাকে, কে দেবে? আমরা সেই পরিবেশ তৈরি করে এদের কাছে গিয়ে পৌঁছতে পারছি না। আপনি সেভাবে পৌঁছার চেষ্টা করুন, কি পাহাড়ে কি সমতলে, যে মোহ বা সাময়িকের নেশায় তারা আজকে ছুটছে, এরকম ভাবে করছে। আমরা ভয়ে তটস্থ হচ্ছি। সেখানে যদি একবার চিৎ ধরানো যায়,
এবং আমি বিশ্বাস করি এটা সম্ভব। একবার চিৎ ধরানো যায়, নিমেষেই এই শক্তি একেবারে এটা উবে যাওয়ার মানে উবে যেতে বাধ্য। কিন্তু সে কাজটা আমরা সেভাবে আমরা করে উঠতে পারছি না। তো আজকে যখন আমি প্রথমে শুনছিলাম আজকে যে প্রোগ্রাম সাজানো হয়েছে, একদিকে শহীদের প্রতি শ্রদ্ধা, কিন্তু শ্রদ্ধা মানেটা কি শুধু কয়েকটা ফুল তুলে দিলাম তা, এক নীরবতা পালন করলাম যে না, আমরা যে তত্ত্বে বিশ্বাসী যে মৃত্যুর পর কেউ ফিরে আসে আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, তবুও কারো কারো ধর্ম বিশ্বাস থাকলে পরে তাতে আমাদের কোনো বাধাও নেই, এটা স্বাধীন ব্যাপার, এর ব্যক্তিগত ব্যাপার। তারপরও কেন আমরা 25 বছর মৃত্যুবার্ষিকী তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই সভাটা করছি, এবং সেই সবার সাথে মিলিয়ে কর্মসূচির কথা বলা হয়েছে। অর্থাৎ সেই শ্রদ্ধাটা তপন চক্রবর্তীর প্রতি তখনই সেটা পারফেক্ট হবে। তপন চক্রবর্তী যে সমাজ তৈরি করতে চেয়েছিল, যে ব্যবস্থা তৈরি করতে চেয়েছিল, যে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল, যে আদর্শকে সামনে রেখে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে সে যখন খুন হয় তাকে বলা হয়েছিল তুমি এইভাবে কল্যাণপুরের খোয়াই নদীর ওই পারে যাবে, ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাবে, দেখো এখানে তো ভালো না, ইউবিএলএফ এর বিচরণ আছে। অসম্ভব সাহসী তপন, চলছে না না কে করবে আমাকে। কিন্তু ঘাতকরা নদীর পারে চুপচাপ তার অপেক্ষায়, তার সাথে যদি লোকজন থাকতো আঘাত করতো না, কিন্তু তার সাথে লোকজন ছিল না বেশি, দেখলো এরা কম আর ওরা বেশি, আঘাতটা করে দিল। তার একটু অতি সাহসটাও তার মৃত্যুটা ডেকে আনলো। যাই হোক, আমরা সে তপন চক্রবর্তী স্মরণ করছি তার অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এই এগিয়ে নিতে গেলে পরে সেদিনকার যারা শত্রু সাম্প্রদায়িক স্লোগানকে ভিত্তি করে, একদিকে ইউবিএলএফ আর একদিকে এনএলএফটি, আজকে তারাই মথা, তারাই আরএসএস। ইউবিএলএফরা আরএসএস বিজেপি, আর সেই দিনকার যারা এনএলএফটিরা তারাই তো আজকের ত্রিপুরা মথা বা আইপিএফটি। আর আজকে অন্য সাজে অন্য স্লোগানে মুখে ভারত মাতা কি জয়, রাষ্ট্রবাদ। রাষ্ট্রবাদ মানেটা কি? রাষ্ট্রবাদ মানে রাষ্ট্রের হিত, রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের কল্যাণ। রাষ্ট্রবাদ কি শুধু গুন্ডা, শয়তান, বদমাস, চরিত্রহীন এদের রাজত্ব হতে পারে? আজকে সে শক্তিরাই অন্য পোশাকে, অন্য চেহারায়, অন্য স্লোগানে আমাদের উপরে কর্তৃত্ব করছে। কাজেই তাদেরকে মোকাবেলা করতে গেলে পরে আমার সংগঠন চাই। তোমাদের একটা সময়েতে কত ছিল? 131 নেই, 131টা ইউনিট ছিল। 131 না হলেও 100টা কেন হবে না? এবং ধীরে ধীরে যদি চেষ্টা করে যদি এগোনো যায়, আজকে যারা এইসব উৎপাতগুলি করছে এই সংখ্যা আরো কমবে। এবং এদের ভিতরে যে দ্বন্দ্বগুলো আপনারা দেখছেন প্রায় প্রতিদিন, কেননা মিথ্যার উপর ভর করে অসত্য গুজামিল দিয়ে যারা এরকম সংগঠন করে, ঠিক বেজাল মাল দিয়ে যদি কেউ ফাউন্ডেশন তৈরি করে সে বিল্ডিং ভেঙে পড়তে বাধ্য অল্প বাতাস লাগলেই। তার জন্য ওই
এই কি বলে ভূমিকম্পে কি জানি বলে এটাকে যা ভুলে গেলাম আমি, যে মাত্রায় হলে পরে ঘর ভেঙে পড়ে, এটা হতে লাগে না। রিক্টার স্কেল 8 রিক্টার স্কেল 9 রিক্টার স্কেল হলে পরে সব ভেঙে যায়, যতই ফাউন্ডেশন থাকুক। কিন্তু বেজাল মাল দিয়ে যদি বিল্ডিং এর ফাউন্ডেশন তৈরি হয়, এটা 1 রিক্টার স্কেলেও ভেঙে যাবে এবং ভাঙবে। সেই জায়গায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দেশপ্রেম, দেশের স্বাধীনতা, দেশের সংবিধান, দেশের 144 কোটি মানুষের কল্যাণ, এটাই ভাবনা। কাজে সেই ভাবনার সাথে আজকে লড়াই কাদের? একদল মাফিয়া, চরিত্রহীন এবং সব দিক থেকে যাদের কোনো ধরনের নৈতিকতা নেই, এটা অনৈতিক শক্তির সাথে নৈতিক শক্তির লড়াই। আলটিমেটলি বিজয় কার হবে? নৈতিক শক্তির। আর সে নৈতিক শক্তির ধারক হলো ডিওয়াইএফআই। সে সংগঠনকে আপনারা গড়ে তুলুন। সেভাবেই কমরেড তপন চক্রের প্রতিও যে সত্যিকারের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং আগামী দিন ত্রিপুরাজ্যের মধ্যে বর্তমান এই অবস্থা থেকে বেরিয়ে আসার একটা বাতাবরণ তৈরি করার মধ্য দিয়ে সে দায়িত্ব ডিওয়াইএফআই, ডুকলি এরা গ্রহণ করবে, এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।